নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন প্রতিবাদ চলুক, কিন্তু চিকিৎসকদের কাজে ফিরতে হবে, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ সুপ্রিম কোর্টে রাজ্য ও সিবিআই দুপক্ষই রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের, এই বিষয়ে সিবিআই এর কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। আরজিকরের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়েছিল, এ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সকাল 10:30টায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়, এমনও প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে। পুরো প্রক্রিয়া রাজ্যের ভূমিকায় বিষয় প্রকাশ বিচারপতিদের। ময়নাতদন্তের পরে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সিল করার নির্দেশ। প্রতিবাদ মিছিল হলে নিয়ম মেনে করতে হবে, এই নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, যেটা জানতে চাইবো যে এই বিষয়ে সিজিআই এর আজকে আর কি মন্তব্য বা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত কি? যেটা বলা হয়েছে যে ডাক্তারদের কাজে ফিরতে হবে, এটা কার্যত নির্দেশ দেওয়া হয়েছে। এটা আর কিন্তু একদম দিনের শুরুতে, শুনানির শুরুতে যেটা বলা হয়েছিল যে অনুরোধের জায়গায় ছিল, একটা আর্জি ছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, এই মুহূর্তে কিন্তু সেটা আর আর্জি নয়, এই মুহূর্তে সেটা নির্দেশ। আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফিরে যেতে হবে। দুই, সেখানে কি বলা হয়েছে, তারা আন্দোলন করার জন্য বা তাদের এই কর্মবিরতির জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। খুব স্পষ্টভাবে একথা জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। দ্বিতীয়ত, এইখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের কোনো আধিকারিকের সঙ্গে রাজ্যগুলি কথা বলে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে। চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সচিবের সমতুল্য আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে। তৃতীয়ত হচ্ছে কি, এখানে এই যে এদের যে সুরক্ষার বিষয়টি নিয়ে যদি চিকিৎসকদের কোনো অভাব অভিযোগ থাকে, তাহলে তারা সেটা সম্পূর্ণভাবে ইমেল করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ইমেল করে তাদের যে অভাব অভিযোগ সংক্রান্ত যে বক্তব্য আছে তা তারা জানাতে পারবেন। ইতিমধ্যেই সলিসিটর জেনারেল তুষার মেহতা আজকে আদালতকে জানিয়েছেন যে সিআইএসএফ এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়েছে যে আজকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে সিআইএসএফ দায়িত্ব নিয়েছে, শুধুমাত্র হাসপাতাল নয়, হোস্টেলে যে সমস্ত মহিলা চিকিৎসকরা থাকেন তাদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, যাতে হোস্টেলে যে সমস্ত মহিলা চিকিৎসকরা থাকেন এবং আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে চিকিৎসকদেরও বলা হয়েছে আপনারা কাজে যোগ দিন, রাজ্য কোনো শাস্তিমূলক পদক্ষেপ করবে না, কিন্তু কাজে যোগ না দিলে চিকিৎসার যে পরিকাঠামো তা ক্রমশ ভেঙে পড়ছে। সাধারণ মানুষের এই দুর্দশার কথা মাথায় রেখেই চিকিৎসার কাজে যোগ দেওয়া উচিত এই আন্দোলনকারী চিকিৎসকদের। এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আজকে আদালতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে চিকিৎসকদের এবং রাজ্যকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। ঋষিকেশ। অঙ্কুতা, আরেকটা বিষয়, এই যে পুলিশি তদন্ত কখন এই এফআইআর দায়ের হলো বা কখন থেকে তদন্ত হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়েও তো আজকে আদালতে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির এই ডিভিশন বেঞ্চ। ফলত এই জায়গাতে রাজ্যের পক্ষ থেকেই বা কি বক্তব্য ছিল? দেখো, রাজ্যের পক্ষ থেকে যে বক্তব্যটা যেটা আজকে বারংবার উঠছিল, বিচারপতিরা যে প্রশ্নটা বারংবার করেছেন যে সকাল 10:10 যেখানে বলা হচ্ছে যে ডায়েরিতে যে মৃতদেহ আবিষ্কার করা হয়েছে, তারপরে সেই সংক্রান্ত যে এফআইআর, সেই এফআইআর দায়ের হচ্ছে কটায়? রাত 11:45। তাহলে এই যে দীর্ঘ 14 ঘন্টা, এই 14 ঘন্টা সময় কেন লাগলো তা নিয়ে আজ প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। তারই প্রেক্ষিতে সিবিআই এর পক্ষ থেকে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তিনি জানিয়েছিলেন যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল সিবিআইকে যে যেহেতু ওই তরুণী চিকিৎসকের বাবা এফআইআর দায়ের করার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন, সেই কারণেই এই এফআইআর দায়ের করতে দেরি হয়। কিন্তু সেখানেও বক্তব্য ছিল যে যেখানে এফআইআরই দায়ের করা হয়নি সেখানে পোস্টমর্টেম হয়ে গেল, কিসের ভিত্তিতে হলো? একটি আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে সেক্ষেত্রে কেন এই পোস্টমর্টেমে দেরি? এরপরে যে প্রশ্ন তোলা হয়েছিল যে একটা
পোস্টমর্টেম এফআইআর দায়ের করতে 14 ঘন্টা দেরি হচ্ছে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি হাসপাতালে সরাসরি এফআইআর দায়ের করবেন, এটাই তার উচিত ছিল। তিনি এই 14 ঘন্টা দেরিটাকে তিনি কার্যত অনুমোদন দিয়েছেন। তাহলে কাকে আড়াল করতে তার এই পদক্ষেপ, সেই প্রশ্ন তোলা হয়েছে। এবং এই যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তিনি আদতে 14 ঘন্টা দেরি করায় কার্যত অ্যালাউ করলেন, সেই প্রশ্ন তোলার পাশাপাশি আরেকটি প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট, যে তিনি পদত্যাগ করলেন এবং সঙ্গে সঙ্গে তাকে আরেকটি কলেজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এই প্রশ্নটা তোলা হয়েছে। অর্থাৎ এটা কিভাবে হলো? রাজ্য প্রশাসন, তিনি একটা জায়গা থেকে, এই হাসপাতাল থেকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে আরেকটি কলেজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এই প্রশ্নটার মধ্যে কিন্তু আদতে নিহিত রয়েছে রাজ্য প্রশাসনের যে উদ্দেশ্য বা রাজ্য প্রশাসনের যে ভূমিকা, রাজ্য প্রশাসনের অবস্থানকে আদতে প্রশ্ন তুলে দিয়েছে শীর্ষ আদালতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ এর নিয়োগ, এটা একটা রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয়, সেখানে সিআইএসএফ নিয়োগ করে এই হাসপাতালে সুরক্ষায়, সেই জায়গাটা একটা প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে রাজ্য সরকার কি তাহলে আদতে আইন শৃঙ্খলা দিতে পারছে না? যে প্রশ্নটা বারংবার ছিল বিরোধীদের, সেটা কার্যত মান্যতা পেয়ে গিয়েছিল গত মঙ্গলবার দিনই সিআইএসএফ নিয়োগ করার এই সিদ্ধান্তে, কোর্টের সিদ্ধান্তে। আজকে একই সঙ্গে যখন রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, যে লোক পদত্যাগ করলো, সেই পদত্যাগ করা লোককে কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার অন্য দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এই যে প্রশ্নটা তুলে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকারের অবস্থান। ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং এই শুনানি এখনো চলছে, ফলত এর পরবর্তীতে আরও কি পর্যবেক্ষণ উঠে আসে, আদালতের কোনো নির্দেশ থাকে কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বলে দিয়েছেন, প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন যে প্রতিবাদ আন্দোলন চলতে পারে, শান্তিপূর্ণভাবে চলুক, তাতে বাধা দিতে পারবে না, কিন্তু অবিলম্বে চিকিৎসকদেরকে কাজে ফিরতে হবে, না হলে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা এমনিতে ভেঙে পড়ছে, ফলত অতি দ্রুত তাদেরকে কাজে ফিরতে হবে। সেই শুরুতে সেটা আর্জি ছিল, পরবর্তীতে সেটা নির্দেশে পরিণত হয়েছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারবেন চিকিৎসকরা, এবং যারা এই প্রতিবাদ আন্দোলনে রয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনোরূপ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কোনো ব্যবস্থায় কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে, এই চিকিৎসকদের বিরুদ্ধে, আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে নিতে পারবেন না, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং তৎকালীন অধ্যাপক, যখন ওই তরুণী চিকিৎসকের যে হত্যা, সেই সময়ে যিনি অধ্যাপক ছিলেন আরজি কর হাসপাতালের, সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও কিন্তু আজকে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।